ফারহা, তোর লজ্জা করে না? আমার সাথে বিয়ে করার কথা শুনে ড্যাং ড্যাং করে রাজি হয়ে গেলি। বিয়ে করে ফেললি? তবে শোন, আর যাই করিস, স্ত্রীর অধিকার আশা করিস না, কোনোদিনও মেনে নেব না। এটুকু জেনে রাখ। কাল সকাল থেকে নতুন এক দিন গুনবি তুই। ফারহা এইরকম প্রস্তুতি নিয়ে এসেছে, এমন কথা শুনতে হবে তাকে। নেহায়েত খালার কথা ফেলতে পারেনি, তাই এই নেকা ইত্তেহাদকে বিয়ে করতে হয়েছে। ও হ্যালো, আমি এখানে ঢ্যাং ঢ্যাং করে রাজি হইনি। আমাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে। আমার তো সন্দেহ হচ্ছে আদেও আপনি পুরুষ তো। কি বললি তুই আমাকে? তোর সাহস তো কম নয়। যা, থাকবো না এখানে। বলে ব্যালকনিতে চলে গেল। সিগারেটের ধোঁয়ায় নিজের কষ্টগুলো উড়িয়ে দিতে চলছে, তবুও কি কষ্ট দূর হবে? এসব মনের ভেতর অস্থিরতা কাজ করছে। ফারহা একে সিগারেটের ধোঁয়া সহ্য করতে পারে না, তার উপর ইতিহাদ একের পর এক সিগারেট ধরিয়ে যাচ্ছে। এবার ফারহা তা সহ্য করতে না পেরে সিগারেটগুলো কেড়ে নিল, চোখ রাঙিয়ে বলল, এখন থেকে আর সিগারেট খাওয়া চলবে না। চুপ, একটাও কথা হবে না। আমি খাবো, তাতে তোর কি? পিচ্ছি আছিস, পিচ্ছির মতো থাক। ও হ্যালো, আমি এবার ইন্টার পরীক্ষা দেব। আর পিচ্ছি পিচ্ছি করবেন না। দুদিন পর আপনার পিচ্চির মা হব। বলে জিভে কামড় দিয়ে চলে গেল ভিতরে। ইত্যাদ অবাক হয়ে গেল, এই মেয়ে বলে কি? মাঝে কেন এই মেয়ের সাথে বিয়ে দিল? জীবনটা তেজপাতা করে দেবে। ফারহা ভাবছে আর লজ্জায় লাল হয়ে যাচ্ছে। কি থেকে কি বলে ফেললো ও! ইত্যাদ ঘরে ঢুকে দেখলো ফারহা লজ্জায় লাল হয়ে যাচ্ছে। তুই আজ থেকে সোফায় ঘুমাবি। এই বিছানায় তোর জায়গা হবে না, বুঝতে পেরেছিস? সরি ডিয়ার, আমি অন্য মেয়ের মতো নই। বিছানায় তুমিও ঘুমাবে, আমিও ঘুমাবো, কোনো কথা হবে না। আসো শুয়ে পড়ো বলে এক টান দিল। ইত্যাদ সোজা ফারহার ওপর পড়ল। এরকম করাই ফারহা ও ইত্যাদ দুজনে মিলে হতভম্ব হয়ে গেল। ইত্যাদ ফারহাকে পাশ কাটিয়ে ফিরে অন্য পাশে শুয়ে পড়ল। ফারহার তপ্তা ছুটেনি এখনো, অগত্যা নিজে অন্য পাশে শুয়ে পড়ল। আচ্ছা ফারহা, বেদনার রং কেমন সেটা কি জানিস তুই? পড়েছি কোনো লেখকের বই থেকে নীল, তবে বাস্তবের সাথে মিলে না। ফারহা, এই রুমের বাইরে আমরা হ্যাপি কাপল, অন্যরা যেন মোটেও জানতে না পারে। পরের সময় মতো আমি ডিভোর্স দিয়ে দেব তোকে। ফারহা ঠিক আছে বলে নিশ্চুপ হয়ে গেল। কি বলবে? অন্য কেউ না জানলেও ফারহা তো জানতো সব। কিছুক্ষণ পরে দুজন ঘুমিয়ে গেল। ফজরের আজানের সময় ঘুম ভেঙে গেল ইত্তেহাদের। সে দেখলো ফারহা ওকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে রেখেছে। ইত্তেহাদ হালকা নিচু হয়ে ফারহার কপালে ছুঁয়ে দিল ঠোঁট দুটো। ফারহা, এই ফারহা, উঠে পড়, নামাজের সময় হয়ে গেছে। ফারহা উঠে দেখে ও ইত্তেহাদকে জড়িয়ে ধরেছে। সরি বলে দৌড়ে ওয়াশরুমে চলে গেল। বিপত্তি ঘটে গেল শাওয়ার নেওয়ার সময়। লজ্জা পেয়ে যখন পোশাক নিয়ে আসেনি, দরজা খুলে দেখে ইত্তেহাদ বসে আছে বিছানায়। এই যে মশাই, একটু কষ্ট করে আমার পোশাকগুলো দিতে পারবেন? আমি কাপড় আনিনি। ইত্তেহাদ কাপড়গুলো এগিয়ে দিল। ফারহা বেরিয়ে আসছে, চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। ইত্তেহাদ তা দেখে দাঁড়ালো না, সোজা শাওয়ার ছেড়ে দিল, যাতে ওর কান্নার আওয়াজ বাহিরে না আসে। ফারহা দেখে ইত্তেহাদ শাওয়ার নিয়ে বেরিয়ে এসেছে। শরীরের পানিগুলো গড়িয়ে বুক দিয়ে পড়ছে, যা মোহনীয় করছে ফারহাকে। ইত্তেহাদ ফারহাকে পাশ কাটিয়ে মসজিদে রওনা হলো। ফারহা নামাজ পড়ে অতীতে ডুব দিল। তুই আমার ইত্তেহাদকে বেঁধে রাখিস, এটা আমার শেষ ইচ্ছা, এটা আমার আদেশ মনে করতে পারিস। ফারহা এই কথাটা ভাবতেই কান্না চলে এসেছে, কিন্তু সে কান্না করবে না। তাকে যে একজন মানুষকে দেওয়া শেষ কথা রাখতে হবে, না হলে বয়সের থেকে 12 বছরের অধিক বড় একজন মানুষকে কেন বিয়ে করবে? ফারহা ব্যালকনিতে দাঁড়িয়ে দেখছে। বাগানটা আগে হলে না হয় দৌড়ে চলে যেত, এখন নতুন বউ, তাই যেতেও পারছে না। ইত্তেহাদ ঘরে ঢুকে ফারহাকে হ্যাঁচ কাটানে ফেলে দিল। তোকে বলেছি না যে আজ থেকে নতুন এক দিন গুনবি? দিন গুনা শুরু, সমস্ত অত্যাচার নির্যাতন হবে তোর ওপর। হাস্যকর কথা, আমাকে মারলে তোমার অন্তরাত্মা কেঁপে উঠবে না? তাহলে তো তুমি সেই পুরুষের পরিচয় দেবে। চুপ, নটাঙ্কি বন্ধ করে খাবারের ব্যবস্থা কর। যা, খুব ক্ষুধা লেগেছে, তাড়াতাড়ি কর, না হলে পস্তাতে হবে। ফারহা উঠে সোজা রান্নাঘরে ঢুকে গেল। কি করবে? তার কপালে যা ছিল সব সহ্য করতে হবে। নাস্তার টেবিলে বসে আছে ইত্তেহাদ। ফারহা নাস্তা উপস্থাপনা করছে। ইত্তেহাদ নাস্তা দেখে ভিড়মি খেয়েছে, পাউরুটি আর জ্যাম সাথে রং চা। ইত্তেহাদের খিদে পেয়েছে, তাই চুপচাপ খেয়ে চলে গেল। ফারহা চুপচাপ খেয়ে নিল। ফারহা ছাদের ওপর দাঁড়িয়ে দূরে তাকিয়ে আছে। কি সুন্দর প্রকৃতি, হয়তো জীবন এমন হবে, নয়তো নয়। ফারহা দেখলো ইত্তেহাদ বাজার নিয়ে ঢুকছে। ফারহা তড়িৎ গতিতে নিচে নেমে গেল। 4-4টে ব্যাগ ভর্তি বাজার এনেছে। ইত্তেহাদের মা বলল, এত বাজার কেন? ইত্তেহাদ বলল, বিয়ের 2 দিন পর বাড়ির বউকে সব রান্না করতে হয়, এই নিয়ম কি ভুলে গেছো? বলে বাজারগুলো রেখে ওপরে চলে গেল।
ফারহা শাশুড়ির ইশারা দেখে ওপরের দিকে চলে গেল। ফারহা ইত্তেহাদের কিছু লাগবে কিনা জিজ্ঞেস করতে ইত্তেহাদ ঘুরে ঠাস করে এক চড় মেরে দিল। তোকে আগ বাড়িয়ে কাজ করতে বলেছি, যা এখন এখান থেকে, নয়তো আরও কয়েকটি পড়বে। কয়টা দিতে পারবে দাও, তবে সিগারেট খাওয়া চলবে না। ফারহা, যা এখান থেকে, না হলে পস্তাতে হবে কিন্তু। কি করতে পারবেন? মার দেওয়া ছাড়া দিন, আরো বেশি করে মার, সমস্যা নেই। ফারহা, মাপ চাই, যা এখান থেকে। রান্না কর, আজ বউ ভাতের সমস্ত রান্না তুই করবি। অগত্যা ফারহা কিছু না বলে বের হয়ে আসলো। কিছুক্ষণ পর কফি নিয়ে চলে এলো ইত্তেহাদের কাছে। নিন কফি খেয়ে নেন। ফিরে এসেছিস? তোকে তো আসতে বারণ করেছিলাম। নে, তোর কফি তুই খা। বলে ফারহার হাতের ওপর ঢেলে দিল। মরে গেলাম গো, ও মা মরে গেলাম। এই চুপ, এই কথা যেন বাহিরে না যায়। খালাম্মা শাশুড়ি গো, আমায় মেরে ফেললো গো তোমার রাবণ ছেলেটা। দাঁড়া, তোকে চুপ করানোর পদ্ধতি আমার জানা আছে। বলে ফারহার ওষ্ঠদয় নিজের ওষ্ঠদয়ে পুড়ে নিল। ফারহা মনে মনে ভাবছে, সময় যেন থমকে যায়। ফারহার মনের ঘন্টা বাজছে ঠং ঠং ঠং। বেশিক্ষণ স্থায়ী হলো না এ সময়। ফারহার ননদের ডাকে ঘোর কাটলো। ইস, আমি কিছু দেখিনি বলে চোখ বন্ধ করে দিল। ফারহা বলে উঠল, কলি দিলি তো রোম্যান্সের 12টা বাজিয়ে। ইত্তেহাদ বেচারা বোনকে দেখে লজ্জায় ওয়াশরুমে দৌড়ে চলে গেল। ভাইয়া তো লেকচার দিতে দিতে শেষ, এই জীবনে আর বিয়ে করবে না, তবে এখন তলে তলে টেম্পু চালায়। আমরা দেখলে লজ্জায় মুখ লোকাই ওয়াশরুমে। ফারহা বলল, তুমি তো দেখছি খুব বড় হয়ে গেছো, তাড়াতাড়ি বিদায় করতে হবে, চলো নিচে চলো। যথারীতি অনুষ্ঠান শেষ হয়ে যাচ্ছে, তবে সবার অনুরোধে ফারহাকে একটা গান করতে হবে। কারো অনুরোধে যখন রাজি হয় না তখন ইত্তেহাদ গান করতে বলে। ইত্তেহাদের বলা মাত্রই গান শুরু করে। ইত্তেহাদের দিকে তাকিয়ে মুচকি হেসে গাওয়া শুরু করলো। এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে, বাহির হয়ে এসো, বাহির হয়ে এসো, তুমি যে আছো অন্তরে, এসো আমার ঘরে। বাকি গানটুকু নিজ দায়িত্বে শুনে নেবেন। গানটা ইত্তেহাদের দিকে তাকিয়ে বলল। ইত্তেহাদ এবার বিচলিত হয়ে গেছে। রাতের বেলা বেল্টের আঘাতে ক্ষত বিক্ষত করে দিয়েছে ফারহার শরীর। দোষ হেসে হেসে কথা বলেছে ইত্তেহাদের ফুফাতো ভাইয়ের সাথে। ফারহা কোনো কথা না বলে নীরবে সহ্য করছে। কাউকে বশে আনতে হলে যে তার বশ হতে হয়। ব্যালকনিতে দাঁড়িয়ে আছে ইত্তেহাদ, ভাবছে খুব ভুল করে ফেললো ও। কয়েকদিন পর তো ছেড়ে দিবে, তাহলে এত রিয়াক্ট কেন করলো? এবার পেয়েছি চান্দু তোমাকে বশ করার উপায়, আগে আগে দেখো হোতা হে কেয়া। ফারহা উঠে ফ্রেশ হয়ে নিল, তারপর চা বানিয়ে নিয়ে এলো। ইত্তেহাদকে চা দেওয়ার সাথে সাথেই বলল, তোর কি লজ্জা বলতে কিছুই নেই? একটু আগে বেদরক পেটালাম, আবার এসেছিস? চুপ, বেশি কথা বলবা না, বয়সে বড় সেটা ভুলে যাব, বুঝতে পেরেছেন? কি মনে করেছেন সামনে পরীক্ষা, নেহাত ছেড়ে দিলাম? ফারহা, বাড়াবাড়ি হয়ে যাচ্ছে এবার কিন্তু। কি করবেন শুনি? তার আগে চা শেষ করুন, আমি চা খাওয়ার সময় বেশি কথা বলা পছন্দ করি না। ফারহা চা পান শেষে ঘরে চলে গেল। বিছানায় শোয়া মাত্র ঘুমিয়ে পড়ল। ইত্তেহাদ রুমে এসে দেখে ফারহা জড়সড় হয়ে ঘুমিয়ে আছে, প্রচণ্ড পরিমাণ কাঁপছে। ইত্তেহাদ কিছু না ভেবে ফারহার শরীরে হাত দিয়ে দেখল ফারহার শরীরে প্রচণ্ড পরিমাণ জ্বর এসেছে। ইত্তেহাদ কোনো উপায় না পেয়ে জলপট্টি দিয়ে দিল, তাতে কিছু কমে যায়। পরে ফারহা ইত্তেহাদকে জড়িয়ে ধরে। ইত্তেহাদ কোনো উপায় না পেয়ে ফারহাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। সকালবেলা ফারহা ঘুম ভেঙে দেখে সে ইত্তেহাদকে জড়িয়ে রেখেছে। ইত্তেহাদ জড়িয়ে ধরে রেখেছে ফারহাকে, এমনভাবে ধরেছে যেন ছাড়লেই হারিয়ে যাবে। ফারহা নিচে তাকিয়ে দেখে একটা বাটি ও রুমাল ভেজানো। বুঝতে বাকি নেই রাতে জ্বর এসেছে। ফারহা নিচে নেমে গেল, সবার জন্য নাস্তা বানিয়ে উপরে চলে গেল। ইত্তেহাদকে ডেকে সবাইকে ডেকে দিয়ে নিচে টেবিলে নাস্তা সাজিয়ে পরিবেশন করছে। নাস্তা শেষে ফারহা ওপরে চলে গেল। ইত্তেহাদ ভেবে পাচ্ছে না এই মেয়ে কোন ধাতু দিয়ে গড়া। অফিসের জরুরি কাজে ইত্তেহাদ অফিসে চলে গেল। কলি তোর ভাইয়া কখন আসবে তা তো বলে গেল না। ভাবিপু, এই মুখ গোমরা, কথা আর বলিস না তো। এই যে ম্যাডাম, আমি আছি এখানে, তাই বুঝে শুনে কথা বলবেন। ইস, আসছে গোমরা মুখর বউ।
দাঁড়া, তবে তোকে শুধু ধরতে পারি বলে কলিকে দৌড়ানো শুরু করলো। কলি চুপচাপ বসে পড়লো। ফারহা হাঁপাতে হাঁপাতে বলল, এই একটা কবিতা কবিতা লাগছে মনে। তাহলে বলে ফেলুন মহারানী। তাহলে শোন। হঠাৎ এসেছিল চোখের আলোতে, হারিয়ে ফেলেছি এক ঝলকে, তবুও তুমি ছিলে চোখের কোণে, আগলে রেখেছি বড় যতনে। ভালোবেসেছি তোমাকে প্রথম, চোখের আলোতে এসেছে যখন, ছিলে হৃদয় জুড়ে প্রতিক্ষণে, ভালোবাসা তো হয় না মনের বিপরীতে। এটাই কি প্রণয়ের অনুভূতি, তাই কতটা পথ খুঁজে ফিরে এসেছি, হঠাৎ তোমার ছায়াই আহ্বান, তাই ভুলে গেছি যা পিছুটা। ভালোবেসেছি তোমাকে প্রথম, চোখের আলোতে এসেছে যখন, ছিলে হৃদয় জুড়ে প্রতিক্ষণে, ভালোবাসা তো হারাই না মনের বিপরীতে। মাঝে মাঝে তোমাকে বুঝি না কেন, তোমায় ঘিরে যে কত বেদনা, এসো না তুমি আধার ফুলে আলোতে, জড়িয়ে নিব মায়ার চাদরে। ভালোবেসেছি তোমাকে প্রথম, চোখের আলোতে এসেছে যখন, ছিলে হৃদয় জুড়ে প্রতিক্ষণে, ভালোবাসা তো হারাই না মনের বিপরীতে। আবৃত্তি করলে অসাধারণ। কবির নাম কি? তো মনে পড়ে না, শুনেছি একবার কুহুল আপির কাছে, তখন থেকেই গাঁথা হয়ে গেছে মনের মানসপটে। বলতে বলতে উঠে দাঁড়াতেই অজ্ঞান হয়ে গেল ফারহা। কলি চিল্লিয়ে পুরো বাড়ি এক করে ফেললো। মুহূর্তের মধ্যেই পুরো বাড়ি এক হয়ে গেছে। ইতিমধ্যে ডাক্তার ডেকেছে ফারহার শাশুড়ি, ইত্তেহাদকে ফোন দেওয়া হয়েছে। ডাক্তার শুধু বলল, মা আপনি চিন্তা করবেন না, ভাবি সুস্থ আছেন, আর ইত্তেহাদ আমার সাথে বাইরে আয়, কথা আছে। ইত্তেহাদ ডাক্তারের পিছু পিছু বেরিয়ে আসলো। আচ্ছা ইমতিয়াজ, আমি তো তোকে চিনতে পারছি না। কেন, কি হয়েছে? তুই হঠাৎ এমন করে বলছিস কেন? শোন ইমতিয়াজ, যে চলে গেছে তার আশা ছেড়ে দে, যে আছে তাকে নিয়ে বাঁচতে চেষ্টা কর। আর তুই এত নির্দয় পাষাণ কেমনে হলি? আমি তো আগাগোড়া কিছুই বুঝতে পারছি না। নিশ্চয় ও প্রেগনেন্ট, অন্য কারো বাচ্চা আমার ঘাড়ে চাপাতে চায়। তুই যা ভাবছিস তা নয়। পিছুটান বাদ দে, আর নির্দয়ভাবে মারিস না মেয়েটাকে। বাচ্চা মেয়ে বুঝিয়ে বলিস, তাহলে বুঝতে পারবে। পিছুটান ছেড়ে দে। ইত্তেহাদ নিশ্চুপ হয়ে গেল। ডাক্তার চলে গেল। ইত্তেহাদ ফারহার কাছে গেল। ইত্তেহাদ ঘুমন্ত ফারহার মুখ পানে চেয়ে আছে। কি নিষ্পাপ চেহারা, মায়াবী চোখ। ইত্তেহাদ কেমন করে অমানুষের মতো মারতে পারল? ইত্তেহাদ ফারহার পাশে শুয়ে পড়ল। ফারহা পাশ ফিরে জড়িয়ে ধরল। ইত্তেহাদও জড়িয়ে বাহু ডোরে আবদ্ধ করল। অবশেষে ইত্তেহাদ ডুবে গেল অতীতের ছিঁড়া পাতায়। পারিবারিক সম্মতিতে ইত্তেহাদের সাথে বিয়ে ঠিক হলো কুহুলের। সম্পর্কে সে ফারহার চাচাতো বোন। ইত্তেহাদ খুব এক্সাইটেড বিয়ে নিয়ে। ছোট থেকে পছন্দ করত কুহুলকে। এই বিষয়ে ফারহা জানতো পুরোপুরি, তবে কুহুল এই বিষয়ে কিছুই জানতো না। বিয়ে ঠিক করেছে সেটাও জানতে পারে বিয়ের 2 দিন আগে। ইত্তেহাদের সাথে কথা বলার জন্য সবার কাছে বলে, কিন্তু ইত্তেহাদের সাথে কোনোভাবেই কথা বলতে পারে না। ইত্তেহাদ শপিং, গয়না, ফুল, ডেকোরেশন নিয়ে ব্যস্ত। চারিদিকে প্রচণ্ড পরিমাণ কাজ। একা ছেলে, তাই সব দিক সামাল দিতে হয়। তার উপর বাবা প্রেশারের রোগী, আবার উত্তেজনা অনুভব করছে। ছোট থেকে যাকে ভালোবাসে তাকে খুব শীঘ্রই আপন করে পাবে, তাই তো খুশি মনে কাজ করে চলেছে। কিন্তু বিধাতার সৃষ্টির নির্মম পরিহাস অপেক্ষা করছিল ইত্তেহাদের জন্য, যা ইত্তেহাদ ঘুণাক্ষরেও টের পায়নি। দেখতে দেখতে বিয়ের দিন ঘনিয়ে এলো। কাল বিয়ে। 2 বাড়িতেই চরম সাজসজ্জা। চারদিকে আলোর রসনায়, লাল, নীল, হলুদ, সবুজ ও কমলা বাতির ঝকঝকে আলো। সকালবেলা হলুদ হলো 2 বাড়িতে যেন আনন্দের বন্যা বইছে। সন্ধ্যাবেলায় বরপক্ষ চলে এসেছে। ইত্তেহাদরা সবাই মিলে এসেছে। মোহর পরানো হবে, তাই আগে রেজিস্ট্রি করার জন্য সাইন আনতে গিয়ে দেখে কুহুল ঘরের কোথাও নেই। ফারহা তো ইত্তেহাদরা আসার সাথে সাথে বেরিয়ে এসেছে। ঘরে ছিল কুহুল ও ওর মামাতো বোন। সেই নিয়ে চলে গেছে কুহুলকে লোকচক্ষুর আড়ালে। এ খবর ছড়িয়ে পড়তে বেশি সময় লাগলো না। সবাই যে যার মতো মন্তব্য করে চলে গেল। ইত্তেহাদ রাগের চোটে উঠে চলে গেল। তারপর হঠাৎ ইত্তেহাদের বাবা অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। সবাই সেখানে ছুটে যায়। ফারহা চাচির উদ্দেশ্যে বলে, আবু রাজি ছিল না, আমাকে বললে আমি ভাইয়াকে বারণ করে দিতাম। তোমাদের জন্য 2 পরিবারের চূড়ান্ত অপমান হলো। ফারহার বয়স সবে 14। বাবা মায়ের সাথে সেও চলে গেল হাসপাতালে। ইত্তেহাদের বাবা সেদিন ফারহাকে কাছে ডেকে বলেছিল, মা ছেলের বিয়ে দেখে যেতে পারলাম না।
তবে তোর যেদিন 18 বছর পূর্ণ হবে সেই দিন তুই আমার ইত্তেহাদকে বিয়ে করে সংসার জীবন শুরু করবে, না হলে ইত্তেহাদ যে জীবনে বিয়ে করবে না। ফারহা না ভেবে কথা দিয়ে দেয়। ইত্তেহাদকে ডেকে এমন ওয়াদা করে নেয়। তার কিছুক্ষণ পর তিনি মারা যান। তারপর থেকে ইত্তেহাদ কেমন যেন হয়ে যায়। ফারহার 18 বছর একদিন সেই দিন বিয়ে করে। এজন্য বিয়ের প্রতি যে অবিশ্বাস ইত্তেহাদের। ফারহা নড়াচড়াতে অতীত থেকে বের হয়ে গেল ইত্তেহাদ। কি হয়েছে? ঘুমিয়ে পড় এখানে। রান্না বাকি আছে, ছেড়ে দেন, আমি রান্নাঘরে যাব। চুপ, বেশি কথা বলা পছন্দ নয় আমার। এই অসুস্থ শরীর নিয়ে নিচে যেতে হবে না, কলি রান্না করে নেবে। না, আমি করব রান্না। চুপ, নয়তো তুলে আছাড় মেরে দেব। অসুস্থ শরীর নিয়ে বাইরে যেতে হবে না। ঠিক আছে, তাহলে আপনার বুকে মাথা রেখে ঘুমাবো। আচ্ছা ঠিক আছে, ঘুমাও। ফারহা ঘুমিয়ে পড়ল। আবার ঔষধে রেস কাটেনি। ইত্তেহাদও ঘুমিয়ে পড়ল। 2 থেকে 3 ঘন্টা পর ইত্তেহাদের মা দেখতে আসলো ফারহাকে। এসে দেখে ছেলের বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে ফারহা। ইত্তেহাদ ঘুমিয়েছে তাই না ডেকে চলে গেল তিনি। বারবার আঁচলে মুখ মুছছে ইত্তেহাদের মা। তা দেখে কলি বলল, মা কি হয়েছে? কেন কান্না করছো? এটা দুঃখের কান্না নয় রে মা, এটা আমার সুখের কান্না। তোর ভাই স্বাভাবিকভাবে ফিরেছে মা। মা, বাবা এটা বুঝতে পেরেই ওয়াদা করেছিল মনে হয়। হঠাৎ কলিং বেল বেজে উঠল। কলি দরজা খুলে দিল। একজনকে দেখে সালাম দিল। কলি এই লোকটিকে দেখে অবাক। হ্যালো, আসুন, ভিতরে আসুন। খালাম্মা, ভেতরে আসো। আদিবাবু, তুমি আমার সাথে চলো উপরে। এই আপু, আমাকে তুমি বাবু বললে কেন? আমি ক্লাস 8-এ পড়ি। ও, তুমি তো বুড়ো হয়ে গেছো। চলো উপরে চলো। ইত্তেহাদের মা ও ফারহার বাবা মা বসে গল্প করছে। ফারহার ঘুম ভেঙে যায়। ফারহা দেখে ইত্তেহাদকে জড়িয়ে ধরে আছে। ফারহা আনমনে হেসে ওঠে। ফারহার নড়াচড়াতে ঘুম ভেঙে যায় ইত্তেহাদের। ইত্তেহাদ আরো জড়িয়ে ধরে কেঁদে ওঠে। ফারহা হতভম্ব হয়ে যায়। ফারহা, তুমি আমাকে ছেড়ে যেও না, তাহলে আমি বাঁচতে পারবো না। আমাকে বুঝি মার দেওয়ার জন্য রাখবেন? তোমাকে আর মারবো না, প্রমিস করছি, কোনো দিনও মারবো না। সত্যি তো? তাহলে কোন ভরসায় থাকবো আমি? আমি ভালোবাসি তোমায়, সেই ভরসায় থাকবে। তাহলে আমাকে একটা বাবু দিতে হবে। তাহলে তো কঠোর পরিশ্রম করতে হবে। আজ থেকে মিশন শুরু করতে হবে। কলি ও আদি বাহির থেকে নক করে। আসতে পারি? হ্যাঁ, আসুন। ফারহা ইত্তেহাদের বুকের উপর শুয়ে আছে। তা দেখে আদি ও কলি দুইজনে মিলে বলে, আমরা কিছু দেখিনি। ভাই, কখন আসছিস? আজকে 1 ঘন্টা হয়েছে, আপুর ঘরে আড্ডা দিচ্ছিলাম। মা বাবা খালামণির সাথে গল্প করছে। তুই নাকি অসুস্থ? খালা ফোন করে বলেছে, তাই সোজা চলে এসেছি। ফারহা ইত্তেহাদ নিচে নেমে আসে। ফারহাকে ধরে নামাচ্ছে ইত্তেহাদ। তা দেখে ইত্তেহাদের মা স্বস্তির নিঃশ্বাস নেয়। সবাই খুব মজা করে। সেই দিনের পর থেকে ইত্তেহাদের বাড়ি আবার আগের মতো হয়ে যায়। পাল্টে গেছে শুধু কুহুলের জীবন। টাকার জন্য স্বামী বেচারা বেচে দিয়েছিল অন্য লোকের কাছে। সেখান থেকে কোনো মতে বেঁচে ফিরে এখন বদ্ধ পাগল। দেখতে দেখতে ইত্তেহাদ ও ফারহার বিয়ের 1 বছর পূর্ণ হয়। ফারহা 4 মাসের প্রেগনেন্ট, তাই বিবাহবার্ষিকী ঘরোয়াভাবে পালন করছে। ইত্তেহাদ ফারহাকে গান শোনাচ্ছে। যদি মন কাঁদে তুমি চলে এসো, চলে এসো এক ভরসায়। যদি মন কাঁদে তুমি চলে এসো এক ভরসা। ফারহা যেন গানের মধ্যে ডুবেছিল। ইত্তেহাদ বাড়িতে বসে অফিসের কাজ সমস্ত করে। মায়ের করা আদেশ, কোনো মতে ফারহাকে একা রাখা যাবে না। 6 মাস পর হাসপাতালের অপারেশন থিয়েটারের বাইরে পায়চারি করছে। ইত্তেহাদ কোনো মতে শান্তি পাচ্ছে না। তার অর্ধেক অংশ যে ভিতরে। অনেক চেষ্টা করেছে ভিতরে যাওয়ার, অ্যালাউ করেনি ডাক্তার। খুব কান্না করেছে ইত্তেহাদ। 2 ঘন্টার উপরে ভিতরে নিয়ে গেছে। কিছুক্ষণ পরে ডাক্তার বাইরে বেরিয়ে আসে। কংগ্রাচুলেশন মিস্টার ইত্তেহাদ, 2 সন্তানের জনক হয়েছেন। ডাক্তার, আমার ওয়াইফ কেমন আছে? শি ইজ আউট অফ ডেঞ্জার। সেফ আছে, কেবিনে দেওয়া হয়েছে। জ্ঞান ফিরলে দেখা করবেন। ইত্তেহাদ এখনো 1 সন্তানের মুখ দেখেনি, কারণ ফারহা আর ও যে একসাথে দেখবে। মুহূর্তের মধ্যেই ফারহার বাবা হাসপাতালের সবাইকে মিষ্টি খাওয়াচ্ছে। ফারহার জ্ঞান ফিরলে একসাথে বাবুদের মুখ দেখে। 7 দিনের দিন আকিকার মাধ্যমে নাম রাখে ফুয়াদ ও ইকরা। খুব সুন্দরভাবে দিন কাটছে। ক্যাম্পাসে হাঁটছে রাফি। এদিকে বেশ কিছু দূর থেকে তিথি ডাকছে রাফিকে, শুনতে পাচ্ছে না। তিথি দ্রুত রাফিনের কাছে এসে ঘাড়ে হাত দিয়ে বলল, কখন থেকে ডাকছি, শুনতে পাচ্ছিস না? রাফিন কান থেকে হেডফোন সরিয়ে বলল। আমাকে কিছু বললি? তিথি কিছুটা রেগে বলল,
সবসময় কানে এটা দিয়ে রাখতে হবে কেন? গান শুনি তাই। তাই বলে সবসময়? যা বলবি তা বলে কেটে পড়। কি বলবো তুই জানিস না? ডং না করে বলে ফেল। রাফি, আই লাভ ইউ। কি বললি? রাফি, আমি তোকে সত্যিই অনেক ভালোবাসি। না, হবে না, এটা সম্ভব না। কেন, কি হয়েছে? কারণ আমি তোকে ভালোবাসি না। না না। কেন বাসিস না? ধ্যাত, তুই যা তো আমার সামনে থেকে। আর কতবার কত ভাষায় বললে তুই আমাকে ভালোবাসবি? পৃথিবীতে যত বাসা আছে আর 20টা বাসা বানিয়ে বললেও ভালোবাসবো না। আমাকে এত ঘৃণা করার কারণ? কবে বলেছি আমি তোকে ঘৃণা করি? আমিও তোকে ভালোবাসি, কিন্তু সেটা বন্ধু হিসাবে। আমি তোর জন্য কতগুলো প্রপোজ এড়িয়ে গেছি, আর তুই আমাকে একটু বুঝতে চাস না? এড়িয়ে যেতে বলছে কে? কারো গলা ঝুলে পড়। আর আমি সমবয়সী কারোর সাথে প্রেম করব না। কেন, সমবয়সী কেউ প্রেম করে না? যারা করে তাদের মতো গাধা পৃথিবীতে দ্বিতীয়টি নেই। সমবয়সী মেয়ের সাথে প্রেম করা আর অন্যের বউকে পাওয়ারা দেওয়া একই কথা। কি বললি তুই? ভুল কি বলছি? আমার বড় ভাই আর নামিয়া আপু একসাথে পড়তো। এখন নামিয়া আপু ছেলে আমাকে, আমার ভাইকে মামা বলে। ভাই এখন অনার্স ফাইনাল ইয়ারে। কি বুঝলি? কচু বুঝছি। আমি তোর জন্য অপেক্ষা করব। আমাকে বিয়ে তোর করতেই হবে। তুই আমাকেই ভালোবাসবি, ভালো আমাকেই বাঁচতে হবে। তোর মতো বুড়িকে আমি বিয়ে করতে যাব কেন? ওই, আমি বুড়ি কেবলমাত্র 17 বছর। এখন বুড়ি না। আমি যখন বিয়ে করব তখন তুই 25-27 বছরের বুড়ি থাকবি। মানে কি? আমি বিয়ে করব 26-28 বছর বয়সে। তখন বিয়ে করব 20-21 বছরের একটি মেয়েকে। তখন তোর মতো বুড়িকে বিয়ে করব কেন? তিথি তো রেগে আগুন। 25-26 বছরে একটা মেয়ে বুড়ি হয়? ওকে, তবে তাই শুনে রাখ, এই বুড়িকেই তোকে বিয়ে করতে হবে। পাগলামি করিস না। শুন, সম্পর্কের মাঝে কম করে হলেও 4 থেকে 6 বছরের ব্যবধান হতে হয়। তা না হলে বাস্তবতার কাছে এসব প্রেম প্রীতি ভালোবাসা হার মানে। এখন আমরা ইন্টার 2য় বর্ষে উঠছি। এরপর অনার্স 4 থেকে 5 বছর পড়ালেখা করতে হবে। তারপর জব করব নিজের। ঠিকঠাক হতে 3 থেকে 4 বছর সময় লাগবে। বয়স দাঁড়াবে কত হিসেব করি? 17 5 5 27 বছর। দেখছিস, এসব আবেগের পাগলামি বাদ দে। ভবিষ্যতে তুই অন্য কারো বউ হবি, এটাই সত্যি। তিথির মুখ কালো করে আছে। রাফিন ভাবলো একটু দুষ্টামি করি। তিথি দোস্ত, তুই একটা কাজ কর, তুই আমার ভাইয়ের সাথে লাইন মার। কুত্তা, কি বললি? পারফেক্ট জুটি হবে ভাই, তোর 5 বছরের বড়। এখন সে অনার্স ফাইনাল ইয়ারে। কিছুদিন পর জব করবে। 4 থেকে 5 বছর পর তোরা বিয়ে করবি, দারুণ হবে। আর আমি তোর কাজিন ছোট বোনের সাথে লাইন মারবো। সে আমার 4 বছরের ছোট, ভালোই হবে। 2 ভাই একবারই 2 বোনকে বিয়ে করব। ওহ, হ্যাপি হবে। তিথি তো রেগে আগুন, বলল দাঁড়া, আজ তোর একদিন, আমার যে কদিন লাগে। এই বলে রাফিনকে তাড়া করলো। রাফিন দৌড়াতে লাগলো ক্যাম্পাসে। একটা মেয়ের তাড়া খেয়ে একটা ছেলে দৌড়াচ্ছে। ব্যাপারটা কেমন দেখায়, তাই না? এটা আর নতুন কি, এমনটা ওদের অনেক আগে থেকেই হয়ে আসছে। সেই ক্লাস 1 থেকে ওরা দুজন একসাথে পড়ে। ছোট থেকে বেশ খুনসুটি হতো ওদের। রাফিন ছোটবেলায় বেশ দুষ্টু ছিল। যখন ক্লাস 3তে পড়তো তখন সুযোগ পেলে তিথির ব্যাগ থেকে লুকিয়ে ওর টিফিন খেয়ে ফেলতো। যখন টিফিনের সময় হতো তিথি টিফিন বক্স খুলে দেখতো খাবার নেই। তখন তিথি তো কান্না শুরু করে দিত। আমার টিফিন কে খেয়েছে? কিরে, কাঁদিস কেন? আমার টিফিন কে যেন খেয়ে ফেলেছে। ও, এ ব্যাপার। তাহলে আজকে আমার টিফিন দুজনে ভাগ করে খাবো, খাবি? তিথি খুশি হয়ে বলতো। হ্যাঁ, অবশ্যই খাবো। রাফিন মনে মনে বলতো, কি সাধু সাজলাম। বাহ। যখন ওরা 5ম শ্রেণীতে সমাপনী পরীক্ষা দেয় তখন ওরা সিদ্ধান্ত নেয় একই হাই স্কুলে ভর্তি হবে। হ্যাঁ, ওরা একই হাই স্কুলে ভর্তি হয়। এই তো এভাবে পার করে হাই স্কুলটাও। ওরা দুজন দুজনের বেস্ট ফ্রেন্ড। কিন্তু রাফিন তিথিকে বন্ধু ভাবলেও তিথি তাকে অন্যরকমভাবে দেখে। এসএসসি পরীক্ষার পর ওরা একই কলেজে ভর্তি হবে এই সিদ্ধান্ত নেয়। আর কলেজে ওঠার পর থেকেই তিথি রাফিনকে ঠিক অন্যভাবে চায়। ওর কথা, যে ক্লাস 1 থেকে যার হাত ধরে ঘুরেছি, যার সাথে হেসে খেলে বড় হয়েছি, তার সাথে কবর পর্যন্ত যেতে সমস্যা কি? তিথি বেশ কয়েকবার রাফিনকে তার ভালোবাসার কথা বলেছে, কিন্তু রাফিনের একটাই কথা, তুই শুধু আমার বেস্ট ফ্রেন্ড, এর বেশি আমি ভাবতে পারবো না। তিথি ধনী ঘরের মেয়ে, বাবা মার একমাত্র মেয়ে। ওর বন্ধুরা অনেকে ওকে বড়লোকের দুলালি বলে ডাকে। ছোট থেকে ওর কোনো আবদার অপূর্ণ রাখেনি ওর বাবা মা। কিছু চাইতে দেরি, কিন্তু পেতে দেরি নেই। এদিকে রাফিন মধ্যবিত্ত পরিবারের ছেলে। ছোট থেকেই ওর মধ্যে অন্যরকম জ্ঞান কাজ করে। যেখানে 18 থেকে 19 বছরের ছেলেরা প্রেম করবে বলে মেয়েদের পিছু ছুটে,
প্রেম করবে বলে মনের মধ্যে বিভিন্ন রকম স্বপ্ন বুনে সেখানে রাফিন এসব কিছুকে তুচ্ছ করে চলে। রাফিনের কথা একটাই, এই বাস্তব পৃথিবীতে প্রেম ভালোবাসা দুদিনের, আবেগ ছাড়া আর কিছুই না। রাফিন দেখতো ওর বন্ধুরা প্রেম করে, গার্লফ্রেন্ড এটা চায় ওটা চায়, বন্ধুরা টাকা পাবে কই। যখন গার্লফ্রেন্ডের আবদার রাখতে বাবার কাছে মিথ্যা বলে টাকা নেয়, অথবা প্রাইভেট স্যারের টাকা মেরে খায়, বাজার করতে গিয়ে কিছু টাকা মেরে খায়, এসব ইত্যাদি। রাফিন দেখতে সুন্দর, তাই বেশ কিছু প্রপোজও পেয়েছে, কিন্তু রাফিন এদিকে এক পাও বাড়া নেই। রাফিন বাস্তবতা সেদিনই বুঝেছে, যেদিন 10 টাকার ভাড়ার জন্য কোচিং যেতে পারে নাই। রাফিন ভালোভাবে বুঝতে পারে তিথি তাকে সত্যিকারে ভালোবাসে। রাফিনও সেভাবে ভালোবাসতে ইচ্ছা করে, কিন্তু বাস্তবতা ভিন্ন। রাফিনের একটাই কথা, জীবন তো সিনেমা নয়, সিনেমা দেখে সিনেমার ফলো করে চললে তো হবে না। সিনেমাতে তো কত কিছুই হয়, কিন্তু বাস্তবতা তো পুরোই ভিন্ন। আমি তোকে ভালোবাসি আর তোর জন্য সারা জীবন অপেক্ষা করতে রাজি। রাফি তিথির আচরণে রাগ হতো না। রাফিন ভাবতো বুঝিয়ে বললে তিথি বুঝবে, কিন্তু যখন দেখলো বুঝিয়ে কাজ হচ্ছে না, একদিন খুব বিরক্ত হয়ে বলল, তুই বড়লোকের দুলালি, জীবনের কি বুঝিস? জীবনটা কি ছেলে খেলা? যে 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 অবস্থানে থাকে তার মতো অন্য সবাই। তোর পৃথিবী আমার পৃথিবী এক নয়। এই তোরেই দেখি ভিক্ষুকদের দেখলে 10 টাকা 20 টাকা করে দিস। আমারও মন চায় এমনি তাদের টাকা দিই, কিন্তু পারি না। বরং ওই 10 টাকার জন্য এমনও দিন আছে কলেজে আসতে পারি না। জীবন এটাই, তাই চাইবো আজকের পর থেকে এই ব্যাপারে আমাকে কিছু আর না বলিস। তিথি রাফিনের কথা শুনে কিছু বলে নাই, সোজা বাড়ি চলে আসে। তিথি নিজেও ভেবে দেখে রাফিন যা বলে হয়তো ঠিকই বলে, কিন্তু মন তো মানে না। কিছুদিন পর ওদের এসএসসি পরীক্ষা, কলেজে কেউ আসে না, বাড়িতেই পড়া নিয়ে ব্যস্ত সময় পার করে। ওদের মধ্যে কোথাও আগের মতো হচ্ছে না। তিথি লজ্জায় কল দিতে পারছে না, আর রাফিন দিচ্ছে না রাগে। আর এসএসসি পরীক্ষার পর রাফিন এখানে থাকবে না, মনে মনে এমনটাই সিদ্ধান্ত নেয়। কিছুদিন পর এসএসসি পরীক্ষা শুরু হয়। ওদের মধ্যে ওই পরীক্ষার শেষে একটু একটু কথা হতো। রাফিন তিথির থেকে দূরে দূরে থাকতো, আগের মতো কথা বললে না। একদিন রাতে তিথিকে তার বাবা ডাকে আর জিজ্ঞাসা করে, মা, আমরা তোমার কোনো আবদার অসম্পূর্ণ রাখছি? না বাবা। মা, মেয়ে বড় হলে প্রতিটা মা বাবার দায়িত্ব থাকে তার মেয়েকে ভালো একটা ছেলের সাথে বিয়ে দেওয়া। আমার কাছে এ পর্যন্ত অনেকগুলো ভালো ছেলের প্রস্তাব এসেছে, আমরা নিষেধ করে দিছি। কিন্তু এবার আমার এক প্রিয় বন্ধু তার ছেলের হয়ে বিয়ের প্রস্তাব দিয়েছে। ওর ছেলেকে আমি খুব ভালোভাবে চিনি, তাই এড়িয়ে যেতে পারছি না। তোমরা আমার বিয়ে দিতে চাও? রাগ করো কেন? তোমাকে এখানে ডেকেছি যে তোমার পছন্দের কোনো ছেলে আছে কিনা। যদি থাকে আর সে যদি তেমন যোগ্য ছেলে হয় তাহলে তো সমস্যাই নেই। আছে, সে আমার সাথে পড়ে। বাবা, আমি তোকে ভালোবাসি। আমরা তোমার ভুল কোনো আবদার শুনতে পারবো না। তুমি আমাদের মেয়ে, তবুও তোমার সাথে আমরা বন্ধুসুলভ আচরণ করি। তার জন্য তোমাকে জিজ্ঞেস করলাম তোমার পছন্দের কেউ আছে কি না। যেসব ছেলের বিয়ের প্রস্তাব এসেছে সবাই খুব ভালো পজিশনে। আর কি মনে হয় আমার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে আসবে সে এমন তেমন কেউ হবে? আর হ্যাঁ, ছেলেটা তোমাকে এখনই বিয়ে করবে না, এঙ্গেজ করে রাখবে, 2 বছর পর বিয়ে করবে। বাবা, আমাকে ভাবতে হবে, কিছুদিন সময় দাও। আচ্ছা মা, একটু ভাবো, বয়স একদম কম, তাও না ভালো মন্দ, বাস্তব অবাস্তব সব বুঝার ক্ষমতা যথেষ্ট আছে তোমার। তিথি 2 থেকে 3 দিন অনেক ভেবেছে, আর এখন বুঝতে পারছে রাফিন ঠিকই বলে। ও বাস্তব খুব ভালোভাবে বুঝে, তাই তো আমাকে এড়িয়ে গেছে। অন্য 10টা ছেলে মেয়ের মতো আমরাও যদি রিলেশনে যেতাম, আমাদের দু প্রান্তে দুজনের মন ভাঙতো, কান্নাটা হতো সঙ্গী। রাফিনের কথাই সত্যি, আমি অন্য কারো বউ হব। তিথি ভেবেচিন্তে তার বাবার সিদ্ধান্তে মত দেয়। কিছুদিন পর এসএসসির রেজাল্ট দেয়। রাফিন খুব ভালো ফলাফল করে, গোল্ডেন A+, আর তিথি A+। রাফিন আজ অনেক খুশি, তিথিকে দেখা করতে বলে। হ্যাঁ, বিকেলে দেখাও করে। দুজন বসে আছে এক রেস্টুরেন্টে। দুজন একখানে বসে থাকলেও কেউ একটা কথাও বলছিল না। তিথি বলল, কি ডেকেছিস চুপ করে থাকার জন্য? আমরা কত বদলে গেছি, একসাথে থাকলে এই কথা সেই কথা, এমন কেন দিন এলো আমাদের? দোষটা আমার। আমি যদি তোকে সেসব কথা না বলতাম তাহলে এমন হতো না। আমার সেসব কথার পর থেকে তুই আমাকে এড়িয়ে চলেছিস। আজকে সেসব পিছনের কথা না বলি। না রে, আজ বলতেই হবে। ধন্যবাদ তোকে বাস্তবতা বোঝানোর জন্য। আমি একটা ঘড়ির মধ্যে ছিলাম, সেটা কেটে গেছে। তোর কথাই ঠিক হলো, আমি অন্য কারোর বউ হব। আর হ্যাঁ, তাই হতে চলেছি। আগামীকাল শুক্রবার আমার এঙ্গেজমেন্ট। শুনেছি বিয়ে করবে 2 বছর পর। তিথির কথা শুনে রাফি স্তব্ধ হয়ে পড়ে।
তবুও নিজেকে সামলে তিথিকে বলল, এখান থেকে অনার্স পড়বো না, ঢাকা গিয়ে পড়বো। ভালো থাকিস, নিজের যত্ন করতে একদম ভুল করবি না। এই বলে রাফিন খাবারটা না খেয়ে চলে গেল। তিথি ওর এমন আচরণে বেশ অবাক হলো। রাফিন এখানে বসে থাকবেই বা কি করে? সত্যি তো এটাই, রাফিন ও তিথিকে খুব ভালোবাসে, কিন্তু সে জানে তার ভালোবাসা বাস্তবের কাছে অসহায়। বাড়ি ফিরে রাফিন খুব কান্না করে। রাফিন মূলত ঢাকা যেতে চায় এই একটা কারণেই। এখানে থাকলে তিথির প্রতি দুর্বলতা বাড়বে, মায়ার জালে পড়ে যাবে। 3 দিন পর ঢাকা চলে যায় রাফিন। দীর্ঘ 7 বছর পর রাফিন এখন বড় একটা মাল্টিমিডিয়া কোম্পানিতে 3 বছর ধরে জব করে। রাফিনের মা রাফিনের বিয়ের জন্য উঠে পড়ে লেগেছে। এদিকে রাফিন চায় আরও 2 বছর পর বিয়ে করবে, কিন্তু মায়ের জোরাজুরিতে শেষমেশ বিয়েতে রাজি হয়। পাত্রী তার মায়ের পছন্দ করা। এই দীর্ঘ 7 বছরে রাফিন একবারও বাড়ি ফিরে আসে নাই। মাস গেলে টাকা পাঠিয়ে দিয়েছে। রাফিন বাসে করে ঢাকা থেকে রওনা দেয়। 4 ঘন্টার যাত্রা বিরতি করে ফরিদপুরে ফিরে। যখন বাড়ির দিকে যাওয়ার রাস্তায় আসে, তার কিছুটা দূরের পথে তিথির সাথে দেখা হয়। রাফিন প্রথমেই তিথিকে দেখে রিকশাওয়ালাকে থামাতে বলে, কেমন আছো? 7 বছর পর কথা, তাই তুই থেকে তুমি করে বলে ফেললো। ভালো আছি, তুই কেমন আছিস? ভালো আছি। তুমি অনেক চেঞ্জ হয়ে গেছো। নিজের যত্ন করো না, তাই না? তুমি কি চেঞ্জ হও না? বাদ দাও, তোমার হাজবেন্ড কেমন আছে? তিথি চুপ করে রইল। বলতে চাও না? আচ্ছা, মাত্রই ফিরলাম। আমার বাড়িতে এসো, বাই। এরপর রাফিন সোজা বাড়িতে গিয়ে উঠল। রাফিনের মা রাফিনকে দেখে কাঁদতে কাঁদতে বলল, 7 বছর পরে এলি, এর মাঝে আমাকে একবারও দেখতে এলি না? ফোনের কথা আর চোখের দেখা কি এক হলো রে বাবা? যাই হোক, এসেছো এখন, ভালো লাগছে। চল ঘরে যে রেস্ট নাও। রাফিন বাড়ি এসে প্রথম 2 দিন ঘুরল। এরপর জানতে পারল তিথির এখনো বিয়ে করেনি। রাফিন তার মায়ের কাছে এর কারণ জানতে চাইলে মাত্র বলল, ওর বিয়ের 3 দিন আগেই দুর্ঘটনাবশত ওর হবু বরটা মারা যায়। এরপর তিথির বিয়ের প্রস্তাব আসলে তিথি নিষেধ করে দেয়। ও আচ্ছা। তিথি অন্য কাউকে কেন বিয়ে করছে না তা কি জানিস? রাফিন চুপ করে আছে। চুপ কেন? শোন বাবা, তিথি তোকে খুব ভালোবাসে, তোরে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না। জানি তুইও ওরে ভালোবাসিস, আর ওকে ভুলতেই ঢাকায় যেয়ে পড়ছিস, বাড়ি ফিরতে চাস না। ওর কথা মনে পড়ে কষ্ট পাবি বলে। সত্যি করে বলতো বাবা, তুই ওকে ভুলতে পেরেছিস? রাফিন কিছু বলতে না পেরে তার মাকে ধরে কাঁদতে লাগলো। মা বলল, কাঁদিস না বাবা, চল যাব তিথির বাবার কাছে তোর আর তিথির বিয়ের প্রস্তাব নিয়ে। এখন তুই একটা বড় জব করিস, বুকে সাহস নিয়ে তার সামনে দাঁড়াতে পারবি। হ্যাঁ মা, যাব। তিথির বাড়িতে যায় বিয়ের প্রস্তাব নিয়ে। বিয়ের প্রস্তাবটা সদরে গ্রহণ করে চৌধুরী সাহেব। সহজে বলতে গেলে এসব চৌধুরী সাহেবের সাজানো। সে যখন দেখলো তার মেয়েটা অন্য কোনো ছেলেকে বিয়ে করছে না, সারাক্ষণ মনমরা হয়ে থাকে, তখন সে তার মেয়ের কিছু ঘনিষ্ঠ বান্ধবীর সাথে কন্ট্যাক্ট করে এবং তাদের কাছ থেকে জানতে পারে সে রাফিনকে খুব ভালোবাসে, আর জানতে পারে বর্তমান রাফিন কোথায় আছে। যখন শুনলো ঢাকাতে থাকে, আর যখন অনার্স শেষ করে, তখন তার ক্লোজ এক বন্ধুকে বলে তার অফিসে রাফিনকে একটা জব দিতে। সে তার বন্ধুর দেওয়া অনুরোধ ফেলতে দেয়নি। এসব কথা অন্য কেউ জানে না, মাত্র 3 জন ব্যক্তি জানে, তিথির বাবা ও তার বন্ধু এবং রাফির মা। রাফির মাকে চৌধুরী সাহেব সব খুলে বলে এবং রাফিকে বিয়ের চাপ দিয়ে বাড়ি আনা, বিয়ের প্রস্তাব নিয়ে যাওয়া ইত্যাদি শিখিয়ে দেয়। বিয়ে ঠিক হবার খবরটা তিথি জেনে যায়। আজ তিথি অনেক খুশি, রাফিনও অনেক খুশি। তারা দুজন দেখা করলো। যখন তারা সামনাসামনি হলো, তখন রাফিন চুপ করেছিল। তিথি বলল, এই যে হিরো, চুপ কেন? না মানে, আমাদের সাথে এমনটা হবে কখনো ভাবিনি। শেষমেশ 25 বছরের বুড়িকে তোর বিয়ে করতে হচ্ছে। বাদ দে না সেসব কথা। সম্পর্কের মাঝে বয়স হয় না, সম্পর্ক হারিয়েও যায় না। তাই নাকি? আগে কেন তাহলে ভালোবাসিস না? কে বলেছে ভালোবাসেনি? তার মানে আড়াল করে রাখছিস? কি করব? নিজের ভাই তার গার্লফ্রেন্ডের বিয়ের দাওয়াত খেয়েছে। আমাকে বলছিল একটা ছেলে তার বাকি জীবন নষ্ট করে, একটা সমবয়সী মেয়ের সাথে প্রেম করে, একটা সমবয়সী ছেলের সাথে প্রেম করে বাকি জীবন নষ্ট করে। এই কথা বলছি এই জন্য, এভাবে অনেক রিলেশন শেষ হচ্ছে বাস্তবতার কাছে। মেয়েরা বিয়ে করে দিব্যি আরেকজনের সাথে,
সংসার করে, এর মানে এ না মেয়েটি ছেলেটিকে ভুলে যায়। কিছু মেয়েদের মন আকাশ সমান, এরা সত্যি কাউকে ভালোবাসলে তাকে পেলেও ভুলতে পারে না, তার প্রেমিকের জন্য কাঁদে। যদিও ব্যাপারটা এখানে সীমাবদ্ধ, কিন্তু এসব ব্যাপারে অধিকাংশ ছেলেরা নিজেকে নিষেধ জগতে নিয়ে যায়। এটাই হলো বাস্তবতা। আমাকে বলছিল বিয়ে করলে মেয়েটি অবশ্যই 4 থেকে 6 বছরের ছোট হতে হবে। প্রেম আর বিয়ে ভিন্ন জিনিস। যদি প্রেম না করে সোজা কোনো মেয়েকে বিয়ে করিস তাহলে দেখবি মেয়েটি কেমন, তার আচরণ কেমন। বয়স ফ্যাট না বিয়ের ক্ষেত্রে। একবারে বিয়ে করলে একই বন্ধনে বাধা পড়ে দুটি মন। আর প্রেমের ব্যাপার ভিন্ন, প্রেম করলেই বিয়ে করা যায় না। শেষ একটা কথা, জীবনের চরম ভুল সমবয়সী মেয়ের সাথে প্রেম করা। তাদের সাথে প্রেম করা মানে অন্যের বউকে নিজের ভেবে পাওয়ারা দেওয়া। ওই হাসবি না, ভাইয়ের মতো আমাদের গল্পটা এমন হতে পারতো। ভাগ্যিস গল্পটা অন্যরকম হয়ে গেল। সত্যি তাই এমন হবে আমিও ভাবিনি। সময় ভাবতাম জীবনটা সিনেমা নয়, কথাটা কিন্তু ঠিক। তবে এটাও ঠিক, জীবনের কাছে সিনেমা কিছুই না, জীবনটা সিনেমার থেকে অনেক বড়। হুম, ঠিকই বলছিস। হ্যাঁ, ভাই আরও কথা বলছিল। কি বলছিস? বলছিল এই সমবয়সী প্রেম করে এই দেশে বহু ছেলেরা খারাপ হয়। প্রেমে করবে, বিয়ে করতে পারবে না, গার্লফ্রেন্ডের বিয়ে দাওয়াত খাবে, নিজে যাবে নিশার জগতে। এমন অনেক ছেলে আছে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। এটা ঠিক, সমবয়সী লাভ ম্যারেজ হাজারে 10টা পাওয়া কষ্টকর। সত্যি বলতে যখন বিয়ে ঠিক হয়েছিল আমার থেকে 4 বছরের বড় ওই ছেলের সাথে, তখন নিজের কপালে নিজে থাপড়াচ্ছি। কেন যে সমবয়সী ছেলের প্রেমে পড়ছি। আজ যদি 5 থেকে 6 বছরের বড় কোনো ছেলের সাথে রিলেশনে থাকতাম, সে ওই ছেলের মতো পড়াশোনা শেষ করে কিছু একটা তো করতো, বাবাকে বলতে পারতাম। সে বড় জব না করলেও ছোট জব তো করে নিজের পায়ে তো দাঁড়িয়ে আছে। হুম, এটাই বাস্তবতা রে। সে যাই হোক, আমাকে পেয়ে তুই খুশি তো? খুশি, কিন্তু কিন্তু কি? দুষ্টামি করে বলল রাফি। কিন্তু আফসোস, ভাবছিলাম 20 থেকে 21 বছরের একটি মেয়েকে বিয়ে করব, তা আর হলো না। একটা বুড়িয়ে কপালে জুটলো। শোন রাফি, ছোটবেলায় কিছু বলে পালাই যেতি, কিন্তু এখন সারা দিন যেখানেই থাকিস দিন শেষে আমার পাশে এসেই ঘুমাতে হবে। তাই কথাবার্তা ঠিক করে বলিস, নইলে যখন আমার পাশে ঘুমাতে আসবি তখন দেখাবো মজা। না থাক, কথা ঠিকভাবে বলবো। এখন আমাকে প্রপোজ কর। আমি কেন করব, তুই কর। এতকাল আমি প্রপোজ করেছি, আজ তুই করবি। এতকাল আমি প্রপোজ পাইছি, আজও পেতে চাই। আজ আর হবে না, এখন তোর করতে হবে। আচ্ছা করছি। দেখ, সিনেমা হিরোর মতো এত ভাব নিতে পারবো না। তোকে আমি ভালোবাসি, এটাই সোজা একটা কথা। এখন চল, বাড়ি চল। বাদর একটা। শোন, বিয়েটা হতে দে, তোকে দেখাবো মজা। প্রতি রাতে তোর প্রপোজ করতে হবে। মধ্যরাত, সবই ঘুমিয়ে পড়েছে। ঘুম নেই কিছু প্রাণীর চোখে। কেউ জেগে আছে কর্তব্যের দায়ে, আর কেউ বা জেগে আছে একান্ত কিছু অনুতাপে। ইন্সপেক্টর নিশাদ অফিস রুমে ঢুকতে গিয়ে দেখলেন ডান পাশটার কারাগারে মোমবাতির আলো জ্বলছে। এটা তিনি নতুন দেখছেন না, গত 2 মাসে কারাগারে পোস্টিং হয়ে এসেছেন তিনি। প্রতি রাতেই তিনি দেখেন সবাই যখন ঘুমিয়ে যায় ওই কারাগারটায় মোমবাতির আলো জ্বলে। তিনি সিনিয়র অফিসারের কাছ থেকে এটাও জেনেছেন যে এই আসামির কাছ থেকে সবাই দূরত্ব বজিয়ে চলে। অন্য অন্য আসামিদের সুপারিশে ওনাকে আলাদা একটা কক্ষে রাখা হয়েছে। ইন্সপেক্টর কি একটা মনে করে 2-1 পা করে কারাগারের সামনে এসে দাঁড়ালো। ইন্সপেক্টর খুব অবাক হয়ে গেল। আসামিটা মোমবাতির আলোতে বসে ডায়েরিতে খুব মনোযোগ দিয়ে কিছু একটা লিখছে। একজন নিকৃষ্ট আসামি যার সাথে অন্য আসামিদের মিশতে রুচিতে বাঁধে, সেই আসামি কিনা এত মনোযোগ দিয়ে ডায়েরি লিখছে। কি এমন লিখছে সে যে আমি কারাগারের সামনে এসেছি সেটা তার একবারও খেয়ালেই আসে না? মনে মনে কৌতূহল জাগল নিশাদের। কি ব্যাপার, এখনো ঘুমাওনি? নিশাদের কথায় আসামি চমকে উঠে পিছনে তাকালো। আসামি তাকে দেখে কি অবাক হলো নাকি ভয় পেল সেটা ঠিক বুঝতে পারছে না নিশাদ। কেননা আসামি খুব বড় বড় চোখ দিয়ে তার দিকে তাকিয়ে আছে, কিন্তু কোনো কথাই বলছে না। নিশাদ যেটা করলো সেটা দেখে আসামি এতটাই অবাক হলো যে সে যেন একটা এলিয়ান দেখছে। তিনি রক্ষিত থেকে চাবি নিয়ে দরজা খুলে আসামির সামনে গিয়ে বসলো। কি করছিলে দেখি, তোমার হাতে ওটা কি? নিশাদ আবারও প্রশ্ন করলো, কিন্তু কোনো উত্তর পেল না। তবুও তিনি হাল না ছেড়ে জিজ্ঞাসা করলো, তোমার নাম কি? আসামি এতক্ষণে নিজেকে স্বাভাবিক করে উত্তর দিল, তোয়া। বাহ, তোমার নামটা তো খুব সুন্দর। বলেই নিশাদ আসামির দিকে তাকালো। আগের থেকে অনেকটা স্বাভাবিক ফিল করছে, তাই তাকে অভয় দেওয়ার জন্য টুকটাক প্রশ্ন করলো। আর আসামিও তার উত্তর দিতে লাগলো। তুমি কি রোজ রাত জেগে ডায়েরি লেখো? হুম। আমি কি তোমার ডায়েরিটা দেখতে পারি?
নিষাদের কথায় কোনো উত্তর না দিয়ে একটু অবাক হয়ে ডায়েরিটা ওর দিকে এগিয়ে দিল। ডায়েরিটা হাতে নিয়ে খুলে দেখে প্রথম পাতায় বড় বড় করে লেখা অপরাধী। লেখাটা দেখে তিনি একবার আসামির দিকে তাকালেন, তারপর আবার পরের পাল্টা উল্টালেন। এখানে খুব সুন্দর করে বাবা আর মাকে নিয়ে কবিতা। নিষাদ পরের পৃষ্ঠা উল্টে দেখে সেখানে লেখা সব স্বর্গে সর্ববাস, অসব সঙ্গ সর্বনাশ, আর ক্ষুদ্র ক্ষুদ্র লেখা যা নিষাদের সাধ্যের বাইরে। তিনি ডায়েরিটা বন্ধ করে রেখে দিলেন। তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব? তোয়া চুপ করে আছে। একজন আসামির সাথে এত বিনয়ের সাথে এত কথা বলতে কাউকে দেখেনি সে। আপনি একজন পুলিশ আর আমি একজন অপরাধী, সো আপনি কিছু জিজ্ঞেস করতেই পারেন। না, আসলে আমি তোমার পার্সোনাল লাইফ সম্পর্কে জানতে চাই। তোমাকে আমি জোর করছি না, তাই তোমায় রিকোয়েস্ট করছি যদি বলতে, আর যদি না বলতে চাও তাহলে বলার দরকার নেই। সরি ম্যাডাম, আপনার কথা শুনে না হেসে পারলাম না। কেন, তোমার কথাটা ঠিক বুঝলাম না। অপরাধীদের আবার পার্সোনাল লাইফ বলে কিছু থাকে নাকি? তাদের সবটাই তো ব্রেকিং নিউজ হয়ে যায়। কথাটা বলতে গিয়ে চোখটা ঝাপসা হয়ে আসলো তোয়ার। নিষাদ পকেট থেকে রুমালটা এগিয়ে দিয়ে বলল, অপরাধীদের চোখে কান্না মানায় না। নিষেধের কথা শুনে তোয়া কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থাকলো। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আপনি ঠিকই বলেছেন। জানেন, অনেকদিন পর কেউ আমার সাথে এমন ভালোভাবে কথা বলল। আপনি অন্যদের থেকে আলাদা। তোয়ার উদ্রিসতা দেখে নিষাদ তার কাঁধে হাত দিয়ে বলল, তুমি এখানে আসলে কিভাবে? নিষাদের কোনো কথার উত্তর না দিয়ে তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। কোথায় যেন একটা ভরসার আশ্রয় পেল। তারপর নিজে থেকেই বলা শুরু করলো, আজ থেকে 8 বছর আগের ঘটনা। আর 5 জনের মতো আমারও একটা পরিবার ছিল। বাবা, মা আর আমি। পড়াশোনায় ভালো ছিলাম বলে বাবা প্রতি বছর রেজাল্টের পর আমাকে সুন্দর সুন্দর গিফট দিত। এইচএসসি এক্সামের পরের কথা। ওঠ মা, আর কত ঘুমাবি? মা গায়ে থেকে কাঁথাটা সরিয়ে পড়ল। অমনি বাবা কাঁথাটা মায়ের হাত থেকে নিয়ে আবার আমার গায়ে মুড়িয়ে দিয়ে বলল, আহা, সকাল সকাল মেয়েটাকে ডাকছো কেন? বাবার কথায় মা রেগে গিয়ে বলল, বেলা 9টা বাজে, আর তোমার কাছে এখনো সকাল মনে হচ্ছে? আরে রাগ করছো কেন? আর তো মাত্র কটা দিন, এরপর রেজাল্ট বের হয়ে গেলেই তো আবার স্টাডি পড়া শুরু হয়ে যাবে। বাবার কথায় মা একটু শান্ত হয়ে নরম গলায় বলল, শুধু ঘুমালেই হবে? খাওয়া দাওয়া করতে হবে না? ওকে, তুমি খাবার রেডি করো, আমি তোমাকে নিয়ে আসছি। মা আর কিছু না বলে রুম থেকে চলে গেল। মা চলে যেতেই আমি বাবাকে বললাম, বাবা আমি পরে খাবো। কি আর করার, তাহলে আজ সকালে ওষুধটা না খেয়েই অফিসে যেতে হবে। বলে বাবা রুম থেকে বেরিয়ে গেল। এই হলো আমার বাবা। বাবা হলো আমার কাছে পৃথিবীর বেস্ট বাবা। মাও আমাকে খুব ভালোবাসে, তবে সুযোগ পেলে বকা দেয়, এই আর কি। আর আমি হলাম তোয়া, মা বাবার একমাত্র বাধ্য মেয়ে। এইচএসসি এক্সাম দিয়ে রেজাল্টের জন্য অপেক্ষা করছি। বাবা সকালে অফিস যাওয়ার আগে আমাকে সাথে নিয়ে খাবেন, এটা তার প্রতিদিনের রুটিন। তাই খেতে অনিচ্ছা থাকা সত্ত্বেও বাবার এই নিয়মটা আমি না মেনে পারি না। আজও পারলাম না, তাই তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নিচে গিয়ে দেখি বাবা অফিসের জন্য রেডি হয়ে খাবার টেবিলে ওয়েট করছে। বাবা ঠিকই জানে আমি খেতে আসবো। এরপর সবাই একসাথে নাস্তা করলাম। তারপর বাবা অফিসে চলে গেল। তারপর দেখতে দেখতে রেজাল্টের দিন চলে আসলো। আলহামদুলিল্লাহ, মনের মতো রেজাল্ট হয়েছে। তাই আর দেরি না করে কলেজ থেকে রেজাল্ট সিট নিয়ে বাসায় আসলাম। দেখি মা রান্নাঘরে। মাকে গিয়ে সালাম করলাম। তারপর বাবাকে গিয়ে রেজাল্টের কথা বললাম, কিন্তু আমার কথায় তার কান না দিয়ে এক মনে ল্যাপটপে কাজ করেই যাচ্ছে। বাবা তুমি কি শুনছো আমি কি বলছি? শুনলাম তো। বাবা কাজ করতে করতে উত্তর দিল, মনে হচ্ছে কিছুই হয়নি। বাবার এমন ভাব দেখে মনটা খারাপ হয়ে গেল। আর কিছু না বলে চুপচাপ রুমে চলে আসলাম। জীবনের এমন একটা দিনেও আমার মনে কালো মেঘ জমে উঠেছে। রাতে মা খেতে ডাকলো, অন্যদিন বাবা ডাকতে আসে, তাই এই ব্যাপারটায় অভিমানটা আরও দ্বিগুণ বেড়ে গেল। মাকে বলে দিলাম খাবো না। মা চলে গেল। কিছুক্ষণ পর বাবা আসলেন। বাবাকে দেখে অন্যদিকে মুখ ফিরিয়ে তাকলাম। তারপর বাবা আমার মাথায় হাত দিয়ে বলল, কিরে, বাবার উপর অভিমান করেছিস? আচ্ছা মা, সরি। কিসের সরি? তখন তুমি অমন করলে কেন? এইটার জন্য। বাবা একটা গিফট দিয়ে বলল, কি আছে এতে বাবা? নিজেই দেখেন। আমি তাড়াতাড়ি করে বক্সটা খুলে তো মহা খুশি। বাবা ইউ আর গ্রেট। তোর পছন্দ হয়েছে তো মা? বাবা খুব খুব, এতগুলো পছন্দ হয়েছে। কিন্তু ঘড়ি কেনার কি দরকার ছিল? ফোনেই তো টাইম দেখতে পারি।
তা পারো, তবে ঘড়িটা দিয়েছি এই জন্য যে তুমি এটা দেখলেই তোমার মনে হবে যে তোমার মা বাবা তোমার জন্য অপেক্ষা করছে। বাবা। আচ্ছা, এবার খেতে চলো, আমার খুব ক্ষুধা লেগেছে। আচ্ছা বাবা চলো। তারপর রাতের খাবার শেষ করে বাবার দেওয়া গিফট ঘড়ি আর নতুন চশমাটা দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে গেছি বুঝতে পারিনি। একদিন বিকেলে ব্যালকনিতে বসে উপন্যাসের বই পড়ছিলাম, এমন সময় বাবা একটা ফর্ম নিয়ে বলল পূরণ করতে। ফর্মটা হাতে নিয়ে দেখলাম এটা ইউনিভার্সিটি ভর্তির ফর্ম। খুশিতে মনটা ভরে গেল। এতদিনের স্বপ্ন আমার হাতের নাগালে চলে এসেছে। প্রাইমারি স্কুলে থাকাকালীন পুষ্প আপু ইউনিভার্সিটিতে পড়তো আর কত কত গল্প করতো। সেই থেকে আমার ইচ্ছা আমিও একদিন আপুর মতো ভার্সিটিতে পড়বো। তারপর চান্স পেয়ে গেলাম আমার পছন্দের ভার্সিটিতে। আজ প্রথম দিন, তাই একটু তাড়াতাড়ি ভার্সিটিতে গেলাম। আমার আরও 3 জন ফ্রেন্ড নিলয়, রাকিব আর মধু এই ভার্সিটিতে চান্স পেয়েছে। সবাই একই ডিপার্টমেন্টে চান্স পেয়েছি। বাসা থেকে বের হওয়ার আগে ওদের সাথে কথা হয়েছে, ওরাও আসবে। কলেজে এসে পড়লাম, বাট এত বড় ক্যাম্পাসে ওদের কই খুঁজবো। তারপর মনে পড়লো ফোন করে দেখি ওরা কোথায় আছে। যেই ভাবনা সেই কাজ, মধুকে ফোন দিলাম। হ্যালো, কই তুই? আমরা তো ক্যাম্পাসে। কে কে আছিস? আমি আর নিলয়, রাকিব এখনো আসেনি। বাট তুই কোথায়? আমিও তো বলতে গিয়েই ধাক্কা খেয়ে ঠাস করে ফোনটা হাত থেকে পড়ে গেল। কোনো কিছু না দেখে তাড়াতাড়ি ফোনটা তুলে দেখি ফোনের 12টা বেজে গেছে, কিছুতেই অন হচ্ছে না। এবার কি হবে? ওদের আমি খুঁজবো কিভাবে? হে ইউ, চোখ কি আকাশে নিয়ে হাঁটছেন? কর্কশ গলায় বাংলিশ, মানে বাংলা ও ইংরেজি ভাষায় মিশ্রণের সৃষ্টি ভাষা। বাক্য শুনে সামনে তাকিয়ে দেখি 4 জন ছেলেদের মধ্যে একজন আমার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে। মনে হয় কথাটা এই ছেলেটাই বলেছে। জি না, মানে কি মানে করছেন? আসলে দোষটা আমারই। ফোনে কথা বলছিলাম আর এদিক ওদিক মধুদের খুঁজছিলাম, তাই সামনে খেয়াল করিনি। তাই আর কি, ভুল যখন করেছি ক্ষমা চেয়ে নেওয়াটা বেটার অপশন। সরি, আসলে আমি ঠিক খেয়াল করিনি। হাউ দিস পসিবল? আমি এটা কি শুনলাম? কেউ আমাকে ধর। আজব, আমার সরি বলাতে ছেলেটা এতটা অবাক হয়ে আমার দিকে তাকালো যে এর আগে সে কখনো হয়তো সরি শব্দটা শুনেইনি। ছেলেগুলোর মধ্যে একজন হাসতে হাসতে বলল, আজ কার মুখ দেখে উঠিছি রে? ভূতের মুখে রাম রাম শুনলাম। ও তার মানে বাংলিশটার নাম তৌসিফ। বাট এরা কি সব বলছে কিছুই তো বুঝতে পারছি না। তাই তো দেখছি, আজকালকের মেয়েরা তো দোষ করে উল্টা ছাড়ি দেয়। আর এ তো বলে সবাই একসাথে হেসে উঠল। এবার বিষয়টা বুঝলাম, মেয়েদের ভূতের সাথে তুলনা করা ছেলেগুলো তো আচ্ছা ফাজে। নিজের রাগটা আড়াল করে কিছু উপদেশ দিলাম। এই যে শুনুন, কয়েকটা মেয়ের ধারণা নিয়ে সব মেয়েদের বিচার করতে যাওয়াটা বোকামো ছাড়া কিছুই না, ওকে? বলেই ওখান থেকে চলে আসলাম। একজনের থেকে ক্লাসরুম কোনটা জেনে নিয়ে ক্লাসের দিকে যেতেই দেখি মধু, নিলয় আর রাকিব। আমাকে দেখে নিলয় বলল, কি রে, কোথায় ছিলি? আমরা কখন থেকে ফোন করছি, ফোন অফ কেন? আর বলিস না, ব্যাড লাক হলে যা হয়। এই দেখ ফোনের কি অবস্থা। রাকিব ফোনটা হাতে নিয়ে বলল, ফোন ভাঙলো কি করে? তারপর পুরো ঘটনা ওদের বললাম। শুনে ওরাও একটু হাসাহাসি করলো। আমার ফোনটা গেল আর তোরা হাসছিস? আজই। তারপর ক্লাসে গিয়ে বসতেই স্যার আসলো। আজ প্রথম দিন, তাই স্যার নিজের পরিচয় দিলেন। তারপর একে একে সবার পরিচয় জানতে চাইলেন। তারপর আমার পালা আসতে আমি দাঁড়িয়ে বলা শুরু করব, এমন সময় বাহির থেকে কেউ বলে উঠল, মে আই কামিং স্যার? স্যারের সাথে সবাই দৃষ্টি দরজায় চলে গেল। দেখি সেই ছেলেগুলো। কামিং? কি হলো, তুমি দাঁড়িয়ে আসো কেন? যাও সিটে গিয়ে বসো। স্যার, কোথায় বসবো? স্যার খেয়াল করে দেখলেন কোথাও বসার জায়গা নেই, শুধু আমাদের এখানে একটা সিট ফাঁকা আছে। তাই স্যার তৌসিফকে আমাদের জায়গাটায় বসতে বললেন। তারপর পরিচয় পর্ব শেষ হলে স্যার বললেন, আজ তোমাদের কলেজের প্রথম দিন, তোমরা একটা নতুন পরিবেশে এসেছো। সো তোমরা নিজেদের মধ্যে পরিচিত হয়ে নাও, তাহলে দেখবে সব কিছু মানিয়ে নিতে পারবে। এই পরিবেশ আর নতুন লাগবে না, আর তখনই পড়াশোনার উপযোগী হবে। এই বলে স্যার চলে গেলেন। তৌসিফ আমাদের কাছে বসেছেন, তাই আমি বাদে ওরা 3 জন তৌসিফের সাথে পরিচয় হলো। তারপর সময়ের সাথে সাথে আরও কিছু নতুন ফ্রেন্ড হলো। তৌসিফ সহ ওর বন্ধুদের সাথে আমাদের খুব ভালো বন্ধুত্ব হয়ে গেল। ক্লাস, আড্ডা, মাস্তি, খুনসুটি, ক্যান্টিনের খাবার চুরি করে খাওয়া, সব কিছু মিলিয়ে দিনকাল ভালোই কাটছিল। হঠাৎ একদিন তৌসিফ বলল, তোকে একটা কথা বলার ছিল। বল।
এখানে সবাই আছে, অন্য কোথায় চল। সবাই থাকলে তো কি? সবার সামনে বলা যাবে না। কেন? আচ্ছা যাক, পরে বলবো। কেন এখনই বল। না, রাতে এফবিতে আসিস, ওখানে বলবো। ওকে। রাতে এফবিতে গিয়ে দেখি তৌসিফ অনলাইন আছে, সাথে সাথে টুংটাং করে মেসেজ আসলো। মেসেজ সিন করে দেখি আস্ত একটা প্রপোজ কবিতা দিয়েছে। আমি কবিতাটা পড়তে লাগলাম। 5 তলাতে নয় রে বন্ধু, গাছতলাতে থাকতে চাই, তুমি যদি বন্ধু আমার হও, আই লাভ ইউ। হঠাৎ তালিপাড়া থেকে ঢালিপাড়া সত্যি হজম করতে একটু কষ্ট হচ্ছে। বন্ধুত্ব ঠিক আছে, তাই বলে প্রপোজ? সত্যি এটা নিয়ে কিছু ভাবিনি। কি হলো, কিছু তো বলো। এমা, এটা কি হলো? বেলতলা থেকে তালতলা, তুই থেকে তুমি, একের পর এক মেসেজ দিয়েই যাচ্ছে। আমি শুধু সিন করছি, কোনো রিপ্লাই দিচ্ছি না। তারপর একটা মেসেজ করলো, যা রিপ্লাই না দিয়ে পারলাম না। জাস্ট এটা তো বলো, ইয়েস অর নো। নো। কেন? তোমাকে আমার ভালো লাগে, আমি তোমাকে সত্যি খুব ভালোবেসে ফেলেছি। এটা তোর ভালো লাগা একদিন শেষ হয়ে যাবে, তখন? আমি কিছু জানি না, ভালোবাসি এটাই জানি। দেখ তৌসিফ, আমার যা বলার বলে দিয়েছি, এটা নিয়ে আর কোনো কথা বলবি না। ওকে, তোমার যা বলার বলছো, এখন আমার যা করার তাই করব। আর হ্যাঁ, এটাই যে শুধু আবেগ নয়, সেটা তোমাকে বোঝাবো। আর কোনো রিপ্লাই না দিয়ে ডাটা অফ করে ঘুমিয়ে পড়লাম। পরের দিন ক্যাম্পাসে গিয়ে দেখি সবাই এসেছে, শুধু তৌসিফ নয়। মনে মনে ভাবলাম, আজ তৌসিফ আসেনি, ভালোই হয়েছে। ও থাকলে রাতের ঘটনার জন্য অস্বস্তি বোধ হতো। আজ কেন যেন ভালো লাগছে না, তাই আর ক্লাস না করে বাসায় চলে আসলাম। রাতে বাবার সাথে ক্যারাম খেলছিলাম, তখন মা ফোনটা দিয়ে বলল, তোর বান্ধবী ফোন দিয়েছে, নে কথা বল। ফোনটা নিয়ে দেখলাম মিষ্টি ফোন দিয়েছে। হ্যাঁ মিষ্টি, বল। দোস্ত, শুনেছিস তৌসিফ কি করেছে? না তো, কি হয়েছে? আরে ও নাকি কোনো মেয়েকে প্রপোজ করেছিল, আর মেয়েটি না রিজেক্ট করেছে। ব্যাস, নিজের হাত নিজেই কেটেছে। এখনো কেমন আছে? হাসপাতালে আছে। কাল সবাই ওকে দেখতে যাব, 9টায় ক্যাম্পাসে চলে আসিস কেমন? এখন বাই, সবাইকে ফোন করতে হবে। কথাটা বলে মিষ্টি ফোনটা কেটে দিল। আমার মাথাটা কেমন যেন করে উঠল। এখন আমার কি করা উচিত কিছু বুঝতে পারছি না। সারা রাত ঘুমাতে পারলাম না। পরের দিন সবার সাথে হাসপাতালে গেলাম। তৌসিফের বাবা মার সাথে দেখা হলো কেবিনের বাইরে। সবাই তৌসিফের কথা জিজ্ঞেস করলে তৌসিফের মা জানায় তৌসিফ তাদের কিছুই বলে না। তোমরা তো ওর ফ্রেন্ড, তোমরা একটু বলে দেখো যদি তোমাদের কিছু বলে। সিয়াম বলল, আন্টি আপনি চিন্তা করবেন না, আমরা বিষয়টা দেখছি। তারপর সবাই কেবিনে গিয়ে দেখি তৌসিফ শুয়ে আছে। সবাইকে দেখে তৌসিফ উঠে বসলো। সবাই একসাথে বলা শুরু করলো, মেয়েটা কে রে? সিয়াম আর মধু বলল। আমি দরজার পাশে দাঁড়িয়ে সবার কথা শুনছি। তৌসিফ কিছু বলছে না, শুধু আর চোখে আমার দিকে তাকাচ্ছে। এতক্ষণ ঠিকই ছিলাম, শুধু তৌসিফের জন্য টেনশন হচ্ছিল। আর এখন ফ্রেন্ড মহলের হুমকি শুনে ভয়ে আমার গা কাঁটা দিয়ে উঠছে। তারপর তৌসিফ সবাইকে চুপ করতে বলল, তোরা একটু থামবি? আমি সত্যি মেয়েটাকে ভালোবাসি, আর ওকে এটাই দেখালাম যে এটা শুধু আবেগ নয়। তারপর আর কি, অন্য 5 জনের মতো আমরাও আর তৌসিফকে ইগনোর করতে পারলাম না। শুরু হলো আমাদের নতুন ভালোবাসা। মজার ব্যাপার ছিল এইটা যে আমাদের রিলেশনের কথা কেউ জানতো না। সবাই শুধু এটা জানে তৌসিফ একটা মেয়েকে ভালোবাসে, তবে কাকে সেটা জানতো না সবাই। জানতো মেয়েটা অন্য কলেজে পড়ে। একদিন সবাই জোর করলো তৌসিফের রিলেশন স্ট্যাটাসের জন্য ট্রিট দেওয়ার লাগবে। কি আর করা, সবাই মিলে ক্যান্টিনে খেলাম। এভাবেই সবার মাঝে থেকে লুকিয়ে ভালোবাসাটা ভালোই জমে উঠেছিল। তৌসিফকে নিয়ে এতটাই বেশি থাকতাম যে পড়াশোনা একদম ছিকেই উঠে গেল। দেখতে দেখতে ফাইনাল এক্সাম চলে আসলো। শেষে এক্সামটাই খুব খারাপ হলো। এখন আর তৌসিফের সাথে তেমন দেখা হয় না, তবে ফোনে যোগাযোগ হয়। আজও ফোনে কথা হয়। কেমন আছো? আর কেমন, শেষের এক্সামটা খুবই খারাপ হয়েছে। আমার তো খারাপ হয়েছে। আচ্ছা, এটা নিয়ে আর মন খারাপ করো না। 3 মাস পর এখন আর তৌসিফ আমার সাথে কথা বলে না। সব সময় এমন ভাব দেখায় যেন সে খুব বিজি আছে। শুধু কথায় কথায় আমায় দোষ খুঁজে। পান থেকে চুল খসলে যোগাযোগ বন্ধ করে দেয়। বাট আগে তো এমনটা ছিল না। আগে তো আমরা ইচ্ছে করেই ঝগড়া করতাম, রাগ করতাম, অভিমান করতাম, শেষে লাভ ইউ বললে সব মিটিয়ে নিতাম। আগে যেন কথা শেষই হতো না, আর এখন কথা বলতে গিয়ে ভাবতে হয় কোনটা
বলা ঠিক হবে। মাঝে মাঝে খুব কষ্ট হয়, বাট কিছুই করার নেই। বাঙালি মেয়েরা মুখে যতই কঠিন হোক না কেন, একবার কাউকে মন থেকে ভালোবাসলে তার দেওয়া সব কষ্ট মুখ বুজে সহ্য করার ক্ষমতা তারা রাখে। একদিন বাসায় ফেরার পথে তৌসিফকে দেখলাম একটা মেয়ের সাথে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে। শুধু খাচ্ছে বলে ভুল হবে, মেয়েটাকে খাইয়ে দিচ্ছে। কিছু না ভেবেই ওদের সামনে চলে গেলাম। মেয়েটা কে? আমার প্রশ্ন শুনে মেয়েটা তৌসিফকে বলল, বাবু উনি কে? মেয়েটার কথা শুনে তো আমার মাথায় আকাশ ভেঙে পড়ার অবস্থা। আমার ক্লাস ফ্রেন্ড। এবার তৌসিফের উত্তর শুনে আমার যেন পায়ের নিচে মাটি সরে গেল, মাথাটা দোলাতে লাগলো। অমনি মেয়েটা আমাকে ধরে ফেললো। আর ইউ ওকে আপু? নিজেকে সামলে নিয়ে বললাম, এই মুহূর্তে হয়তো তৌসিফকে আমার অনেক কিছু বলা উচিত, কেন সে এমন করলো আমার সাথে, কিন্তু কিছুই বলতে পারছি না। গলাটা কেমন আটকিয়ে যাচ্ছে। হয়তো বেশি ভালোবাসি ওকে, তাই হয়তো কিছু বলতে পারছি না। আর এক মুহূর্ত ওখানে না দাঁড়িয়ে বাসায় চলে আসলাম। কিছুই ভালো লাগছে না, শুধু তৌসিফের কথা মনে পড়তে লাগলো। এতটা ধোঁকা কেমনে দিতে পারলো ও? কেন সে এমন করলো? আমার ভালোবাসায় কি দোষ ছিল? আমি ওর কাছে কি ভুল করেছি যে ও এমনটা করলো? নিজেকে আজ এতটা একা লাগছে যে নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করছে। যেই ভাবা সেই কাজ। ড্রয়ার থেকে পেপার কাটা ছুরিটা বের করে হাতে ধরলাম। যে তৌসিফ একদিন ভালোবাসার জন্য হাত কেটেছিল, আজ সেই ভালোবাসা নিজ হাতে শেষ করে দিল। কথাগুলো ভাবতে ভাবতে হাতে ছুরির টান দিলাম। শুনেছি দেহের ব্যথা পেলে মনের ব্যথাটা কিছুটা হালকা হয়, কিন্তু আমার তো কমছে না। রক্তর ফোঁটা ফ্লোর ভিজে গেল, তবুও ভেতরের কষ্টটা কমছে না। বাবা মা দেখে কি ভাববে সেটা ভেবে আবার ব্যান্ডেজ করে নিলাম। পরের দিন এক্সামে রেজাল্ট দেয়, আমি কলেজে যাইনি। গিয়ে কি হবে? আমি তো জানি রেজাল্ট খারাপ হবে। সকালে খাবার সময় বাবা বলল, আজ তো রেজাল্ট না, তো কখন কলেজে যাবি? বাবা আমার মাথাটা ব্যথা করছে, পরে কোনো সময় গিয়ে দেখে আসবো। এরপর খেয়ে রুমে গিয়ে শুয়ে ভাবতে লাগলাম তৌসিফের মিথ্যে ভালোবাসার কথা। রাতে বাবা রেজাল্ট শিটটা আমাকে দিল। সব বিষয় খারাপ হয়েছে, আর একটাতে ফেল হয়েছে। আর নিজেকে সামলাতে পারলাম না, কেঁদেই ফেললাম। বাবা মাথায় হাত দিয়ে বলল, অফিসে যাওয়ার পথে তোর কলেজে গিয়ে দেখি রেজাল্ট দেখে তো আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। যা হওয়ার হয়ে গেছে, সামনের বার ভালোভাবে পড়। মাও বলল, আর কাঁদিস না, সারাদিন তো কিছুই খাসনি, চল সবাই একসাথে খাবো। রাতে ভাবলাম তৌসিফকে ফোন দিই, আমি জানতে চাইবো কেন সে আমাকে ধোঁকা দিল। পরপর 2 বার ফোন দিলাম, রিং হয়ে হয়ে কেটে গেল। 3 বারের সময় ফোনটা কেটে দিল, পরের বার ফোনটা সুইচ অফ করে দেয়। রাগে কষ্টে হাতের ফোনটা দেওয়ালে ছুঁড়ে ফেলে দিই। ফোনটা মুহূর্তেই 3 খান হয়ে গেল। এভাবে সবার থেকে যোগাযোগবিহীন দিন কাটতে লাগলো। এভাবে আরও কিছুদিন কেটে গেল। ফোনটা কিন্তু মন থেকে কষ্টগুলো সরাতে পারছি না। অনেক দিন পর আজ কলেজে যাচ্ছি, রাস্তায় হঠাৎ তারিনের সাথে দেখা। তারিন আমার ক্লাস ফ্রেন্ড, তবে আমরা কেউ ওর সাথে মিশি না। আজ একা কলেজে যেতে কেমন যেন লাগছে, তাই ওর সাথেই গেলাম। কলেজে যেতেই তৌসিফ বাদে সবাই আমাকে ঘিরে ধরলো। কি এতদিন কোথায় হারিয়ে গিয়েছিলি? কোনো খবর নেই, ফোন অফ, কেসটা কি বলতো? আমি শুধু একবার তৌসিফের দিকে তাকিয়ে দেখলাম। আজ ওর দিকে তাকালে থাক ওসব কথা। সবার প্রশ্নের উত্তর না দিয়ে আমি তারিনের সাথে চলে গেলাম। সবাই আমার এমন আচরণ দেখে অবাক হয়ে তাকিয়ে রইল। তারিনও বেশ অবাক হয়েছিল। তারপর থেকে তারিনের সাথে আমার বন্ধুত্বটা বেড়ে গেল। একদিন কথায় কথায় আমার কষ্টের কথা একে বলে ফেললাম। তারিনও বলল তার সাথে একজন ভালোবাসার অভিনয় করেছিল। আমি জিজ্ঞেস করলাম, তোমার কষ্ট হয় না? এক সময় হয়তো, এখন আর হয় না। কেন? এটার জন্য। কথাটা বলে ব্যাগ থেকে একটা কি যেন বের করে দেখালো। এটা কি? কষ্ট ভোলার ওষুধ। মানে? এর নাম ইয়াবা। তারিনের কথা শুনে আমি ঘাবড়ে গেলাম। তুমি নেশা করো? না তো, যখন খুব কষ্ট হয় তখন খাই, সব কষ্ট ভুলে যায়। আর এটা খেলে খুবই ভালো ঘুম হয়। কিন্তু এটা তো মাদক দ্রব্য। আরে না, তুমি একবার ট্রাই করে দেখো না, ভালো না লাগলে খেও না। কিন্তু আমাকে বাধা দিয়ে তারিন বলল, জাস্ট একবার ট্রাই করো। দাঁড়াও, আমি তোমায় দেখিয়ে দিচ্ছি।
এই বলে তারিনী ইয়াবা খাওয়ার পদ্ধতিটা দেখিয়ে আমার হাতে দিয়ে খেতে বলল। আমার হাত কাঁপতে লাগলো, তবুও সাহস করে একটা দিতেই আমার মাথা ঘুরে গেল। আর কিছু মনে নেই। যখন চেতনা ফিরল তখন দেখলাম আমি একটা চেয়ারে বসে আছি, আরও অনেকেই এখানে পড়ে আছে। আমি তাকাতেই তারিন বলল, আর ইউ ওকে? মাথাটা ঝিমঝিম করছে। মাথাটা ধরেই বললাম, প্রথম খেলে তো তাই এমন মনে হচ্ছে। তারপর তারিন রিক্সা করে আমাকে বাসায় পৌঁছে দেয়। রাতে ঘুমাতে গিয়ে খাট থেকে ব্যাগটা রাখতে গিয়ে দেখি ব্যাগটা চেন খোলা। চেন দিতে গিয়ে দেখি ব্যাগে ইয়াবা। তারপর কিছুক্ষণ দেখে ভাবলাম একটু খাইয়ে দেখি পারি নাকি। যেই ভাবা সেই কাজ। ডয়ের থেকে দেশালাইটা নিয়ে 4বার ট্রাই করার পর ধরাতে পারলাম। এইভাবে এক সময় আমি ইয়াবায় আসক্ত হয়ে পড়ি। দিনের 2বার মাদক গ্রহণ না করলে আমার কিছু ভালো লাগতো না। এভাবে সবার থেকে লুকিয়ে মাদক সেবন করতাম। সারাদিন দরজা লাগিয়ে রুমে থাকতাম, কারোর সাথে কোনো কথা বলতে ইচ্ছে করে না। অনেকবার বাবা মা জিজ্ঞেস করেছিল কি হয়েছে। 2 দিন পর পর বাবার থেকে টাকা নিই। এইভাবে একদিন বাবার থেকে টাকা চাইলে বাবা জিজ্ঞেস করে টাকা দিয়ে আমি কি করব। এই নিয়ে বাবা মার সাথে কথা কাটাকাটি হয়। দেখ মা, দিন দিন এমন হয়ে যাচ্ছিস কেন? তোর যদি কোনো প্রবলেম হয়ে থাকে তুই আমাদের বল, আমরা তার সমাধান করব। এই মুহূর্তে সব কথা আমার কাছে বিষের মতো মনে হচ্ছিল। এদিকে নেশার দড়ি আমার মাথার কোনো কাজ করছে না। কিভাবে টাকা পাবো সেটাই শুধু মাথায় ঘুরতে লাগলো। তারপর আর কিছু না ভেবে মায়ের আলমারি থেকে গয়না নিয়ে বিক্রি করে টাকা দিয়ে সোজা ইয়াবা সেবনের পর বাড়ি ফিরতে সন্ধ্যা ঘনিয়ে আসলো। রাস্তা পার হতে গিয়ে রাস্তার পাশে চোখ আটকে গেল। তৌসিফ দাঁড়িয়ে ফোনে কথা বলছে। এতদিন পর তৌসিফকে দেখে এই আধার নেশাতেও পুরোটা ব্যথা জেগে উঠল। তবে এই ব্যথাটা ভালোবাসার ব্যথা নয়, এইটা ভালোবাসা নামক অভিনয়ের ঠকার ব্যথা। আর কিছু ভাবতে পারছি না। সোজা তৌসিফের সামনে গিয়ে দাঁড়ালাম। তৌসিফ প্রথমে আমাকে দেখে ঘাবড়ে গেল। তৌসিফ কিছু বলতে যাবে অমনি হাতে থাকা ছুরিটা ওর গলায় চালিয়ে দিলাম। মুহূর্তেই তৌসিফের দেহটা রাস্তায় ঢুলে পড়ল। আশেপাশে কেউ নেই, তবু তোয়া ঘেমে অস্থির হয়ে গেল। তাড়াতাড়ি ব্যাগ থেকে ইয়াবা বের করে সেবন করলো। এখন একটু স্বাভাবিক হয়ে বাসায় গেল। দরজা লক না করতেই দরজাটা খুলে গেল। ভেতরে গিয়ে দেখি বাবা মা বসে। আমাকে দেখে মা বলল, গহনা বিক্রয় করেছিস কেন? মানে? অবাক হয়ে জিজ্ঞেস করলাম। তোর তাহের আঙ্কেল সব বলেছে। ও সি, কি ভুল যখন হয় চারদিক থেকেই হয়। এতটাই নেশা হয়েছিল যে গয়নাগুলো বাবার বন্ধুর দোকানে বিক্রি করেছি। আমাকে চুপ থাকতে দেখে মা সামনে এসে ঠাস ঠাস করে 2 গালে 2টা চড় মারলো। সাথে বাবাও অনেক বকলেন। আর নিজেকে কন্ট্রোল রাখতে পারলাম না। বাবা মায়ের কথা আমার গায়ে কাঁটার মতো বিঁধতে লাগলো। শেষে মাথায় খুন চেপে গেল। কিছু না বলে ঘরে গিয়ে বাবার লাইসেন্স করা রিভলভারটা নিয়ে আসলাম। রিভলভার দেখে বাবা মা ভয় পেয়ে কিছু বলবে এমন সময় তাদের আর কিছু বলার সুযোগ না দিয়ে দুজনের বুকের পাশটা ঝাঁচড়া করে দিলাম। এরপর আর কিছু মনে নেই। চোখ খুলে নিজেকে হাসপাতালের বেডে আবিষ্কার করলাম, আর চারপাশে পুলিশ গার্ড। তোয়ার কথা শুনে নিশাদ একটা দীর্ঘশ্বাস নিল। তারপর তোয়া নিশাদের অবস্থা দেখে বলল, আজ নিজেকে অনেক হালকা মনে হচ্ছে। এই কথাগুলো কাউকে কখনো বলতে পারিনি, আজ সেটা আপনাকে বললাম। তুমি অপরাধী নও, আশেপাশের পরিবেশ তোমাকে অপরাধী করে তুলেছে। তোয়া কিছু না বলে নিশাদের পাশে রাখা রিভলভারটা রাখা শায়ের আঁচল দিয়ে হাতে নিয়ে বলল, এটাই কয়টা গুলি আছে? 6টা। স্বাভাবিকভাবে উত্তর দিল নিশাদ। তারপরে তোয়া হুট করে রিভলভারটা নিশাদের কপালে ধরল। নিশাদ বিচলিত হয়ে বলল, তোয়া কি করছো কি? অপরাধীর যা কাজ তাই। বলে 3টা গুলি নিশাদের মগজে গেল, আর বাকি 3টা তোয়া নিজের মগজে নিল। পরদিন বেকুন নিজ হয়ে গেল। কারাগারে পুলিশ আসামি জোড়া খুন। তবে কারা বা কে এই খুনের সাথে জড়িত তার কোনো হদিশ পাওয়া যায়নি। কে জানে কেউ কোনোদিন সত্যিটা জানতে পারবে কিনা। এই কালো রাতে সাক্ষী ছিল মৃত 2জন ব্যক্তি। নিঝুম অন্ধকারে জ্বলনি রাত। এই অন্ধকারে হারিয়ে যায় হাজারো আলোর ভুবন। তবে নিভে গেছে উত্ত গল্পের মানুষগুলো, জীবনের আলোর প্রতীপ। হ্যালো
হ্যালো প্রিয় পাঠক পাঠিকারা, কেমন আছেন আপনারা? ভালো আছেন তো? এই গল্পটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই লাইক করে কমেন্ট করে জানাবেন। আমি এই গল্পটির মধ্যে সমাজের কিছু ড্রাগস নিয়ে উঠিয়ে দেওয়ার চেষ্টা করেছি, জানি না কতটুকু পেরেছি। তবে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা কেউ ড্রাগস নেবেন না। ড্রাগস আপনার যেমন ক্ষতি, আপনার পরিবারেরও ক্ষতি, আপনার সমাজেরও ক্ষতি। তাই আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, ড্রাগস থেকে দূরে থাকবেন আর আপনার আশেপাশের মানুষদেরকেও দূরে রাখবেন। আল্লাহ হাফেজ। আবার আসবো পরবর্তী কোনো এক গল্প নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।